স্কুল ক্যাম্পাসের বাইরে গিয়েও ডোর টু ডোর ক্যাম্পেইন করতে পারো। এই বর্জ্য ব্যবস্থাপনার ওপরেই দেওয়াল লিখন করতে পারো, চার্ট তৈরি করতে পারো। এখানে নির্দিষ্ট জায়গায় বর্জ্যটা ফেলা, নির্দিষ্ট স্থানে সেটা ফেলতে হবে, এটা করতে পারো। প্লাস্টিকের পরিবর্তে পরিবর্তিত সামগ্রী হিসেবে অন্য কিছুর ব্যবহার করতে হবে। এই পয়েন্টগুলো যদি তোমরা দিয়ে দিতে পারো এবং সেগুলোকে দু এক লাইনে যদি তার বর্ণনা দিয়ে দাও, তাহলেই তোমার উত্তরটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এখানে দু ধরনের জেট বায়ুর কথা অবশ্যই উল্লেখ করবে। সেখানে শীতকালে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু আর গ্রীষ্মকালে ক্রান্তীয় পূবালী জেট বায়ু, এই দু রকম জেট বায়ুর উল্লেখও থাকবে। আর তার সঙ্গে সঙ্গে বায়ুচাপের পার্থক্য, তাদের কারণে যে মৌসুমী বায়ুটার আসা বা যাওয়াটা প্রভাবিত হয়, সেটাই তোমাকে বর্ণনা করতে হবে এই প্রশ্নের উত্তর হিসাবে। প্রিয় ছাত্রছাত্রীরা, সামনেই এসে গেছে তোমাদের বোর্ডের পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা। আর তার জন্য তোমাদের প্রত্যেকের প্রিপারেশন এখন একেবারে চরম পর্যায়ে, অর্থাৎ বলা যায় একেবারে তুঙ্গে। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমরা অনেকেই আছো যারা প্রচুর 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 পড়াশোনা করছো, আবার অনেকে আছো যারা প্রচুর পড়বে ভাবছো কিন্তু পড়তে পারছো না। কারণ তোমার মাথায় একটাই চিন্তা এখন ঘুরপাক খাচ্ছে যে প্রশ্নগুলো তুমি তৈরি করছো আদৌ সেটা কি সাফিসিয়েন্ট, নাকি আরও বেশ কিছু প্রশ্ন করা প্রয়োজন রয়েছে। এই জায়গাগুলো ভাবতে গিয়ে তোমার পড়ার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে এবং তুমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে উঠতে পারছো না। তোমাদের এই সকলের সমস্যাই দূর করার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটার উপস্থাপনা। অর্থাৎ আজকের ভিডিওতে তোমাদেরকে জানাতে চলেছি তোমাদের বোর্ডের পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন ভূগোল বিষয়ের উপরে। সেখানে তোমাদেরকে টপ 10 কোশ্চেন্স আমি তোমাদেরকে আজকের এই উপস্থাপনায় জানাতে চলেছি, যেখানে কিনা তোমাদের বলে দেব যে ঠিক কোন কোন প্রশ্নগুলো তোমাকে তৈরি করতেই হবে, যাতে করে এই গুরুত্বপূর্ণ 3 মার্কের প্রশ্নের উত্তর দিয়ে তুমি খুব সহজেই 12 মার্কস পেতে পারো। হ্যাঁ, তোমরা জানো যে তোমাদের 3 মার্কের প্রশ্ন মোট 4টে লিখতে হয়। সেই 4টে প্রশ্নের নিরিখে 3 মার্ক করে মানে টোটাল 12 মার্কস। আর এই 12টা মার্কস কিন্তু অতি মূল্যবান। সুতরাং বুঝতেই পারছো ভিডিওটা বেশ মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণটা তোমাকে দেখতেই হবে, বুঝে নিতে হবে পুরো মার্কসটা পাওয়ার জন্য। আজকে এই টপ 10 প্রশ্ন হিসাবে তোমাদের জন্য আমি আগে থেকেই দুটো প্রশ্ন বোর্ডে লিখে রেখেছি। টপ 10 এর প্রথম যে প্রশ্নটা গুরুত্বের বিচারে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে 1 নম্বরে দেখো লিখেছি বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তুমি ধরে নিতে পারো এইবারের যে বোর্ডের পরীক্ষা সেই পরীক্ষায় হয়তো এই প্রশ্নটা এসেই গেছে। তো এই প্রশ্নটা তোমাকে অতি অবশ্যই খুব 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 ভালো করে তৈরি করতেই হবে। যেহেতু মাত্র কিছুদিন আগেই তোমরা তোমাদের টেস্ট পরীক্ষা দিয়ে চলে এসেছো, সুতরাং আশা করছি তোমাদের অধিকাংশ জনেরই এই প্রশ্নের উত্তরটা তৈরি হয়েই আছে। সেক্ষেত্রে বলবো যে তোমাদের যদি তৈরি হয়ে গিয়ে থাকেও তাহলেও সেটাকে আবার রিভিশন করতে হবে। তার জন্য তোমাকে অতি অবশ্যই লিখতে হবে, বারবার বারবার করে লিখে সময় ধরে লিখে অভ্যেস করতে হবে। আর এই যে বলেছি বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, এখানে তুমি তাহলে কি কি ভূমিকা দিতে পারো? প্রথমেই বর্জ্য জিনিসটা কি, তারপরে বর্জ্য ব্যবস্থাপনা জিনিসটা কি, এক লাইন করে তুমি লিখে দিলে। তারপর সেখানে শিক্ষার্থীর ভূমিকাতে যেটা লিখতে পারো তুমি যে কিভাবে সেই বর্জ্যটার ব্যবস্থাপনা করবে। সেখানে তোমরা স্কুলের মধ্যে পোস্টার লাগাতে পারো, স্কুল ক্যাম্পাসের বাইরে গিয়েও ডোর টু ডোর ক্যাম্পেইন করতে পারো, এই বর্জ্য ব্যবস্থাপনার ওপরেই দেওয়াল লিখন করতে পারো, চার্ট তৈরি করতে পারো, আলোচনা সভা তৈরি করতে পারো স্কুল ক্যাম্পাসের মধ্যেই। মানে এইগুলো তোমরা পয়েন্টে রাখতে পারো আমি যেগুলো বলছি। মানে সেখানে নির্দিষ্ট জায়গায় বর্জ্যটা ফেলা, নির্দিষ্ট স্থানে সেটা ফেলতে হবে, এটা করতে পারো। প্লাস্টিকের পরিবর্তে পরিবর্তিত সামগ্রী হিসেবে অন্য কিছুর ব্যবহার করতে হবে। এই পয়েন্টগুলো যদি তোমরা দিয়ে দিতে পারো এবং সেগুলোকে দু এক লাইনে যদি তার বর্ণনা দিয়ে দাও, তাহলেই তোমার উত্তরটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবং পরীক্ষকের কাছ থেকে তুমি পুরো মার্কসটা আদায় করে নিতে পারবে। এইভাবেই তাহলে গুরুত্বপূর্ণ প্রথম যে প্রশ্নটা টপ 10 এর প্রথম প্রশ্নটা অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে তুমি ঠিক এইভাবেই যদি লিখতে পারো অবশ্যই ফুল মার্কসটা পাবেই। এইবার চলে আসবো টপ 10 এর 2 নম্বর প্রশ্নে। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ। যে প্রশ্নটার কথা এখানে বলেছি সেটা হচ্ছে মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমরা ধরে নিতে পারো এসেই গেছে এই প্রশ্নটা। এই যে টপ 10 এর সেকেন্ড যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বললাম, এটার উত্তর দিতে গিয়ে তুমি কিভাবে উত্তর দেবে, সেখানে তুমি এটা লিখে দিতে পারো শীতকালীন উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু আর গ্রীষ্মকালে ক্রান্তীয় পূবালী জেট বায়ু। এই দুটো ধরনের জেট বায়ুর অবস্থানটা সম্পর্কে একটু
আর এদের যে অবস্থান আর বায়ুচাপের পার্থক্যের কারণেই যে মৌসুমী বায়ুর আগমন বা প্রত্যাগমন প্রভাবিত হয় সেটাই একটু বর্ণনা করে দেবে। এইভাবে যদি তুমি বর্ণনাটা করে দাও তাহলে কিন্তু 3 মার্কের জন্য উত্তরটা যথেষ্ট হবে এবং সেখানেও তুমি পুরো মার্কসটা পেতে পারবে। তাহলে আরও একবার বলে দিই, এখানে 2 ধরনের জেট বায়ুর কথা অবশ্যই উল্লেখ করবে। সেখানে শীতকালে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু আর গ্রীষ্মকালে ক্রান্তীয় পূবালী জেট বায়ু, এই 2 রকম জেট বায়ুর উল্লেখও থাকবে। আর তার সঙ্গে সঙ্গে বায়ুচাপের পার্থক্য, তাদের কারণে যে মৌসুমী বায়ুটার আসা বা যাওয়াটা প্রভাবিত হয় সেটাই তোমাকে বর্ণনা করতে হবে এই প্রশ্নের উত্তর হিসাবে। তাহলে আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো টপ 10 এর প্রথম যে 2টো প্রশ্নের কথা তোমাদেরকে এখানে বললাম, এই 2টো প্রশ্নের উত্তর ঠিক কিভাবে লিখলে তুমি পুরো নম্বরটা পেতে পারবে। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, বোর্ডে এই যে তোমরা প্রথম 2টো প্রশ্ন দেখতে পাচ্ছ, গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 মার্কের জন্য, এই প্রশ্নের অ্যান্সার আগে থেকেই চ্যানেলে আপলোড রয়েছে। তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্ট চেক করে নাও এবং সেখান থেকে এই ক্লাসগুলো দেখে নাও, তাহলেই বুঝে যাবে ঠিকঠাকভাবে উত্তরটা কীরকম হওয়া প্রয়োজন। এরপরে আমরা চলে আসব টপ 10 এর 3 নম্বর প্রশ্নে। এখানে 3 নম্বর প্রশ্ন হিসাবে তোমাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে সেখানে তোমরা এটা লিখেই দেবে যে মরু অঞ্চলে বায়ুর কাজটা কেন প্রাধান্য পায় সেটা লিখতে গেলে যে যে পয়েন্টগুলো তোমার দেওয়া দরকার সেটা হচ্ছে, একটা কি হচ্ছে, বাধাহীনভাবে এগিয়ে যেতে পারে, কারণ মরুভূমিতে কোনো বড় ঘরবাড়ি থাকে না, বড় বড় গাছপালা থাকে না, সেই কারণে বাধাহীনভাবে এগিয়ে যেতে পারে, সেখানে বায়ুর কাজটা তাই সহজেই প্রাধান্য লাভ করতে পারে। আরও তুমি কি লিখতে পারো, যে যেহেতু সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম তাই সেখানে খুব সহজেই বায়ু তার কার্য করতে পারে। 3 নম্বরে তোমরা আরও একটা লিখতে পারো সেটা হচ্ছে উষ্ণতার প্রসার, মানে মরুভূমি অঞ্চলে দিন রাতের তাপমাত্রা যেমন অনেক বেশি পার্থক্য লক্ষ্য করা যায়, ঠিক তেমনি শীত এবং গ্রীষ্মের মধ্যেও তাপমাত্রার পার্থক্যটা অনেক বেশি হয়। তার কারণে শিলা সহজেই চূর্ণ বিচূর্ণ হয়ে ছোট ছোট বালির কণায় পরিণত হয় এবং সেখানে বায়ুর কাজ সহজেই প্রাধান্য লাভ করে। এইভাবে তুমি পয়েন্টগুলো দেবে এবং 2-1 লাইনে বিবৃত করে দেবে, তাহলেই তোমার উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এইবারে চলে আসবো আমরা টপ 10 এর 4 নম্বর প্রশ্নে। দেখে নাও গুরুত্বপূর্ণ 4 নম্বর প্রশ্নটা কি। রসে মোতানে ও ড্রামলিনের পার্থক্য। এই রসে মোতানে বা রসে মাতানে, এটাও কোথাও কোথাও তোমরা স্পেলিংয়ে হয়তো পেয়ে থাকবে। তাহলে রসে মোতানে বা রসে মাতানে এবং ড্রামলিনের পার্থক্য খুব গুরুত্বপূর্ণ অবশ্যই এটাও। আর এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে ঠিক কেমন হওয়া উচিত সেটা বলছি না এই কারণেই, কারণ এইটা আগে থেকেই চ্যানেলে আপলোড আছে, তোমাদের জন্য গুরুত্ব বুঝেই সেটা আগে থেকেই করে দেওয়া আছে। যদি তোমরা উত্তরটা পেতে চাও তাহলে অবশ্যই প্লেলিস্ট চেক করে ওই ক্লাসটা দেখে নাও, তাহলেই তোমার কিন্তু উত্তরটা বুঝতে পেরে যাবে তুমি যে ঠিক কী কী এখানে লিখতে হবে। পরে চলে আসবো টপ 10 এর গুরুত্বপূর্ণ 5 নম্বর প্রশ্নে। এখানে তোমাকে গুরুত্বে নিরিখে যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে জোয়ার ভাটার প্রভাব বর্ণনা করো। এখানে জোয়ার ভাটার প্রভাব বলতে জোয়ার ভাটার সুবিধা অসুবিধা এগুলো তোমাকে লিখতে হবে। তাহলে যদি এই প্রশ্নটা তোমার পরীক্ষায় এসে থাকে সেখানে জোয়ার ভাটা জিনিসটাকে একটু লিখে দেবে, তারপরে তার সুবিধে কয়েকটা পয়েন্ট করে দেবে, অসুবিধে কয়েকটা পয়েন্ট করে দেবে, তাহলে তোমার উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। আর এই প্রসঙ্গেই বলে রাখি, এই প্রশ্নের উত্তরটাও কিন্তু চ্যানেলে আগে থেকেই করে দেওয়া আছে, প্রয়োজনে তোমরা সেটা দেখে নিতে পারো, নিজেরাও নিজেদের মতন করে লিখতে পারো টেক্সট বই থেকে। যেভাবেই হোক উত্তরটা তোমাকে তৈরি করতে হবে এবং লিখে অভ্যেস করতে হবে। টপ 10 এর 6 নম্বর প্রশ্নে যাওয়ার আগে বলি, তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও। তার কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমাদের বোর্ডের পরীক্ষার আগে পর্যন্ত প্রায়শই আসতে থাকবে, প্রায় প্রতিদিনই কিছু না কিছু গুরুত্বপূর্ণ ক্লাস আসতে থাকবে। সেই সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে গেলে তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে এই কারণেই অল করে দিতে হবে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তুমি সেটা পেয়ে যেতে পারো নোটিফিকেশনের আকারে। এরপরে আমরা চলে যাব টপ 10 এর গুরুত্বপূর্ণ 6 নম্বর প্রশ্নে। এখানে তোমাদের যে প্রশ্নটার কথা বলছি সেটাও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? দেখো, এই প্রশ্নের উত্তরটা ঠিক কিভাবে লিখলে তুমি পুরো নম্বর পেতে পারবে, সেখানে বেশ কিছু পয়েন্ট যেগুলো খুব গুরুত্বপূর্ণ বদ্বীপ গড়ে ওঠার ক্ষেত্রে, সেইগুলো যদি না থাকে তাহলে সেখানে বদ্বীপ গড়ে উঠতে পারবে না কখনোই। যেমন কি, নদীটা যদি দীর্ঘ হয় তাহলে সেখানে সহজেই বদ্বীপ গড়ে উঠতে পারে, কিন্তু পশ্চিম বাহিনী নদীগুলো মোটেও দীর্ঘ নয়, তাদের দৈর্ঘ্য খুব স্বল্প, তার কারণে সেটা সহজেই বদ্বীপ গড়ে ওঠার পক্ষে অন্তরায়।
আর কি পয়েন্ট হতে পারে না, যদি যে কোনো নদীতে একাধিক উপনদী থাকে তাহলে তাদের সঙ্গে বাহিত পলি এসে জমা হয়ে বদ্বীপ গড়ে উঠতে পারে। কিন্তু যদি নদীতে উপনদীর সংখ্যা নাই থাকে বা কম থাকে তাহলে সেটা বদ্বীপ সহজে গড়ে উঠতে পারবে না। আর ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির উপনদীর সংখ্যা খুবই কম, তার ফলে সেগুলো বদ্বীপ গড়ে ওঠার পক্ষে অন্তরায় হয়ে গেছে। আরও কি তুমি কারণ লিখতে পারো, সেখানে বলতে পারো যে মোহনায় খাড়া ঢাল, অর্থাৎ যেখানে এসে মিশছে নদী, যেখানে সাগরে মিশছে সেখানে যদি ঢালটা না থাকে, একেবারেই ঢাল যদি না থাকে তবেই তো সেখানে পলির সঞ্চয় হবে, তবেই তো সেখানে সহজে বদ্বীপ গড়ে উঠতে পারবে। কিন্তু সেখানে যদি হঠাৎ করে ঢালের পরিবর্তন হয়, হঠাৎ করে যদি ভূমির পরিবর্তন হয় তাহলে কি হবে, সেই যে সমস্ত বাহিত পলিবালিগুলো সেগুলো কিছুতেই জমতে পারবে না, তার কারণে সেখানে বদ্বীপ গড়ে উঠতে পারবে না। আরও কারণ হিসেবে তুমি যেটা বলতে পারো যে নদী যে জায়গা থেকে বয়ে যাবে সেখানে যদি সাধারণত নরম শিলাস্তর বা কোমল শিলাস্তর থাকে তাহলে সেখানে নদী সহজে ক্ষয় করতে পারবে। কিন্তু যদি কঠিন শিলাস্তরের ওপর দিয়ে নদী প্রবাহিত হয় তাহলে সেখানে ক্ষয়ের মাত্রাই তো কম হবে, ক্ষয়টাই কম হবে। যদি ক্ষয় কমে যায় তাহলে পলি বলে কোনো জিনিসই থাকবে না, আর বদ্বীপ গড়ে উঠতেও পারবে না। এই কারণগুলো তোমাকে এই প্রশ্নের জন্য লিখতে হবে উত্তর হিসেবে, তাহলেই তোমার উত্তরটা পরিপাটি হবে এবং পরীক্ষক তোমাকে পুরো মার্কস দিতে বাধ্য থাকবেন। তোমরা জানো যে তোমাদের 3 মার্কের প্রশ্ন মোট 4টে লিখতে হয়, সেই 4টে প্রশ্নের নিরিখে 3 মার্ক করে মানে টোটাল 12 মার্কস, আর এই 12টা মার্কস কিন্তু অতি মূল্যবান। তো এই জায়গায় যাতে তোমাদের একটা নম্বরও তোমরা কম না পাও, যাতে পুরো মার্কসই পেতে পারো, তার জন্যই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি টপ 10 জিওগ্রাফি কোশ্চেন্স, যেটা 3 মার্কসের ওপরে। আশা করি এই প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করে নিতে পারো তাহলেই তোমরা তোমাদের যে 4টে প্রশ্ন লেখার কথা সেগুলো অতি অবশ্যই কমন পাবে। কেন বলছি এতটা জোর দিয়ে কথাগুলো, তার কারণ বিগত বৎসরে যে সমস্ত টেস্ট পেপারগুলো বেরিয়েছিল সেই সমস্ত টেস্ট পেপারগুলো আমি অনেকটাই ঘেটেছি। তাছাড়াও বিভিন্ন স্কুলের টেস্টে আসা যে প্রশ্ন, সেই টেস্টের প্রশ্নগুলো দেখার পরে সেখান থেকে এই সিদ্ধান্তে এসেছি যে কোন কোন প্রশ্নগুলো ঠিক অতি গুরুত্বপূর্ণ হচ্ছে এই বছরের বোর্ডের পরীক্ষায় 3 মার্কের জন্য। গুরুত্ব বুঝে সেই প্রশ্নগুলোই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। দেখে নেব আমরা টপ 10 এর গুরুত্বপূর্ণ 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হিসেবে তোমাদের যেটা করতে বলবো সেটা হচ্ছে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরটা ঠিক কীভাবে লেখা উচিত সম্পূর্ণটা পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের জন্য আগে থেকে চ্যানেলে করে দেওয়া রয়েছে। অবশ্যই ওই ক্লাসটা ভিজিট করে নাও এবং দেখে নাও কিভাবে উত্তরটা তোমার লিখলে তুমি পুরো নম্বরটা পেতে পারবে। তাই এখানে আলাদা করে কিছু বলে সময়টাকে বাড়িয়ে দিচ্ছি না। তো আমরা এরপরে চলে যাব গুরুত্বপূর্ণ 8 নম্বর প্রশ্ন টপ 10 এর। প্রশ্নটা হলো করমণ্ডল উপকূলে বছরে 2 বার বর্ষাকাল হয় কেন? এটাও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কারণটাও তোমাদের জানা। করমণ্ডল উপকূলে সেখানে আগমনকারী মৌসুমী বায়ু এবং প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর প্রভাবে যে বছরে 2 বার ধরে বৃষ্টিপাত সংঘটিত হয় সেটা সম্পর্কে তোমাকে একটু ডিটেলসে বলে দিতে হবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু, যেগুলো কিনা আগমনকারী এবং প্রত্যাগমনকারী মৌসুমী বায়ু, যাদের কারণে করমণ্ডলে বছরে 2 বার ধরে বৃষ্টিপাত সংঘটিত হয়, অর্থাৎ 2 বার বর্ষাকাল সংঘটিত হয়, সেই পুরো কারণটা একটু ডিটেলসে আলোচনা করে দিতে হবে এই প্রশ্নের উত্তরটা সম্পূর্ণভাবে নাম্বার পাওয়ার জন্য। তোমাদের এখনো পর্যন্ত বলা যে প্রশ্নগুলো টপ 10 এ জানিয়ে দিলাম, সমস্তগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্ব বুঝেই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তবে এই জায়গায় তোমাদের যে কথাটা বলতেই হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ 2টো অধ্যায়ের কথা। যে 2টো অধ্যায় পড়লে সেখান থেকে তোমরা এই 12 নম্বরের মধ্যে 6 নম্বর পাবেই। মাত্র 2টো অধ্যায় করলেই তোমরা সেখান থেকে 6 মার্কস পাবেই। আমার যে সমস্ত স্টুডেন্টরা একটু কম পড়ো, বেশি পড়তে পারো না বা ভালো লাগে না, তাদের জন্য বলি তোমাদের জন্য 2টো অধ্যায়, সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা আর উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এই 2টো অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই 2টো অধ্যায়ের সমস্ত প্রশ্ন একটু তৈরি করে নিও, তাহলে দেখবে এখান থেকে তুমি 2টো প্রশ্ন অন্তত কমন পাচ্ছই। কারণ বর্জ্য ব্যবস্থাপনা থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকে, লিখতে হবে একটা। উপগ্রহ চিত্র এই অধ্যায় থেকেও 2টো প্রশ্ন দেওয়া থাকে, লিখতে হয় একটা। তাহলে মাত্র 2টো অধ্যায় পড়েই কিন্তু তুমি সেখানে 3 + 3 6 মার্কস অতি সহজেই পেতে পারো। এটা বললাম যারা একটু কম পড়তে পারে, কিন্তু আমার বাকি স্টুডেন্ট তাদের জন্য বললাম সমস্ত প্রশ্নগুলোই কিন্তু খুব খুব
খুব ইম্পর্টেন্ট, তাই খুব ভালো করে এই প্রশ্নগুলো তৈরি করবেই। তার মানে কিন্তু আমি এটা একেবারেই বলছি না যে শুধুমাত্র এই প্রশ্নগুলোই করবে, এর বাইরে কোনো প্রশ্ন করবে না, এটা আমি একেবারেই বলতে পারি না। আমি গুরুত্ব বুঝে আমার বিচার বিবেচনা অনুযায়ী তোমাদের জন্য এই প্রশ্নগুলো এনেছি। তোমরা নিশ্চয়ই বিভিন্ন এডুকেশন চ্যানেল থেকে আগেই অনেক সাজেশন দেখে নিয়েছো, সেই প্রশ্নগুলো হয়তো তৈরিও হয়ে গেছে, সেগুলো তোমরা নিশ্চয়ই করতে পারো, বা তোমার টিউশন টিচার যেটা বলেছেন সেটাও তুমি করতে পারো, বা তোমার স্কুল থেকে যে যে প্রশ্নগুলোর উপর বেশি করে জোর দিতে বলেছেন সেটাও তুমি করতে পারো। আমি আমার বিচার বুদ্ধিতে যেটুকু মনে হয়েছে সেগুলো তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম। টপ 10 এর গুরুত্বপূর্ণ 9 নম্বর প্রশ্নটা এবার জেনে নেব। এখানে তোমাদের যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে তুমি এই প্রশ্নের উত্তরের জন্য তোমার সুবিধে মতো যে কোনো বৈশিষ্ট্য উল্লেখ করতে পারো। সেখানে যেমন তুমি লিখতে পারো যে বিভিন্ন রং দ্বারা ভূমি বৈচিত্র্যের প্রকাশ করা যায়, এবং সেক্ষেত্রে নির্দিষ্ট রঙে নির্দিষ্ট বিষয়বস্তুকে উল্লেখ করা সম্ভব হয়। এটাও যেমনি লিখতে পারো, তেমনি অন্য আরেকটা বৈশিষ্ট্য হিসেবে লিখতে পারো ল্যাটিটিউড ও লঙ্গিটিউড বিস্তৃতির উল্লেখ পাওয়া যায়, অর্থাৎ অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত অবস্থানের উল্লেখ করা যায়। আরও কি বলতে পারো না, কোনো কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের উপাদানগুলির প্রতিফলিত আলোক শক্তি সংগ্রহ করে চিত্র প্রস্তুত করা যায়। এইভাবে আরও কিছু বৈশিষ্ট্য তুমি এখানে উল্লেখ করে দিতে পারো। তোমার সুবিধে অনুযায়ী তুমি যেগুলো মনে রাখতে পারবে সেই বৈশিষ্ট্যগুলোই অবশ্যই তৈরি করবে এবং সেগুলোই উল্লেখ করবে। চলে আসবো টপ 10 এর একেবারে 10 নম্বর গুরুত্বপূর্ণ এবং শেষ প্রশ্নে। তবে শেষ প্রশ্নে যাওয়ার আগে বলি, আজকের এই যে টোটাল ক্লাসটা তুমি দেখছো 3 নম্বরের প্রশ্নের জন্য টপ 10 কোশ্চেন্স, এই ক্লাসটা ঠিক তোমার কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। আর তারই সঙ্গে সঙ্গে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতেও একেবারেই ভুলবে না। দেখে নাও 10 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটা। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলি কি কি? এই প্রশ্নের উত্তরে তোমাকে যেমন উল্লেখ করতে হবে রৈখিক স্কেল সম্পর্কে, তেমনি উল্লেখ করতে হবে ভগ্নাংশ সূচক স্কেল সম্পর্কে, আবার তেমনি উল্লেখ করতে হবে বিবৃতিমূলক স্কেল সম্পর্কে। শুধু এই স্কেলগুলো উল্লেখ করলেই হবে না, সেখানে বিভিন্ন ধরনের সিট সম্পর্কে, ইঞ্চি সিট, মিলিয়ন সিট, সেই সিটগুলো সম্পর্কেও কিন্তু তোমাকে উল্লেখ করে দিতে হবে। এইভাবে যদি তুমি উত্তরটা লিখতে পারো তাহলেই তুমি পরীক্ষকের কাছ থেকে সম্পূর্ণ মার্কসটা পেয়ে যাবে। এই টপ 10 এর বাইরে গিয়ে যে যে প্রশ্নগুলো তোমরা একটু দেখে রাখবে সেগুলো হচ্ছে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। এছাড়াও দেখে রাখবে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি। তাছাড়া দেখে রাখবে গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য। তারই সঙ্গে দেখে নেবে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রয়োজনীয়তা। ব্যাস, এই প্রশ্নগুলো যদি তুমি দেখে নিতে পারো তাহলেই আশা করা যায় 3 নম্বরের প্রশ্ন হিসেবে যে গুরুত্বপূর্ণ 12 মার্কস টোটাল থাকে সেটা অনায়াসেই তুমি পেতে পারবে। এইটুকুই ছিল আজকের উপস্থাপনায় তোমাদের জন্য। পরবর্তীতে এইরকমই গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আবার চলে আসছি।